তুমুল হট্টগোল, অভিযোগ পাল্টা অভিযোগ আর ওয়াকআউটের হুমকির মধ্য দিয়ে চলছে পার্লামেন্টের অধিবেশন। দিকে দুপুরের পর আবার উত্তল সংসদ অধিবেশন। বিএনপি এনসিপি ভয়ানক উত্তেজনা, মারামারি, হাতাহাতি। তারেক রহমানকে মোনাফেক শয়তান হাসিনার বংশধর বলে কঠিন বক্তব্য দিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ। আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই? প্রধানমন্ত্রী দুপুরে সংসদ উত্তপ্ত হয়ে একেবারে হট্টগোল সৃষ্টি হয়ে যায় নেতাকর্মীদের মধ্যে। এনসিপি নেতার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরো সংসদ একেবারে দর্শক রণক্ষেত্রে পরিণত হয়। সংসদে হান্নান মাসুদ মানে তর্ক বিতর্ক আর হট্টগোল। হ্যাঁ দর্শক শ্রোতা, আজ এই হান্নান মাসুদের এক বক্তব্য ঘিরে কিন্তু পুরো সংসদ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। সরকার দল এমনকি বিরোধী দলের মধ্যে বাকবিতণ্ডা এক পর্যায়ে দর্শক একেবারে হাতাহাতিতে কিন্তু রূপ নিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই কিছু খন্ড খন্ড শিরোনাম দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজ সংসদে ঠিক কি ঘটতে যাচ্ছে এই হান্নান মাসুদকে ঘিরে। কারণ এই হান্নান মাসুদ কিন্তু দর্শক কাউকেই কিন্তু ভয় পেয়ে কথা বলে না সংসদে, একেবারে উচ্চ গলায় কথা বলে কিন্তু সংসদের মধ্যে পুরো একটা দর্শক উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সৃষ্টি করে দেয়। তবে আজ কোন টপিকে কিন্তু এই সংসদকে গরম করে দিয়েছে হান্নান মাসুদ দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ ভিডিও সহকারে কিন্তু আপনাদেরকে দেখানো হবে। দর্শক তাতে আপনার কাছে বিশেষ করে একটা অনুরোধ থাকবে, আমাদের শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তবেই কিন্তু হান্নান মাসুদ মূলত কি বলতে চাচ্ছে সংসদে এবং কি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে দর্শক সেটা কিন্তু জানতে পারবেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবে এ নিয়ে আমরা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় 2 পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় 2 মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং চেয়ারম্যানঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে চেয়ারম্যানঘাট যে বাজারে প্রায় প্রতি বছর 5 থেকে 10 হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং আমার সানন্দী ইউনিয়ন প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাবদিহিতা নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাছারাকুতি। আমি বাছারাকুতি নিয়ে কথা বলছি, হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত 1 মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই। আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা, এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানে মানুষ বসবাস করছেন। সেই এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার। এখানে 2টি ইমার্জেন্সি ওয়ার্ক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কয়েক ডজন বীমা কোম্পানি যারা বিভিন্ন প্রতারণামূলক অফার দিয়ে মানুষের বিমার টাকা আত্মসাৎ করেছে এবং আওয়ামী লীগ সময়ে লক্ষ লক্ষ কোটি টাকা বীমা কোম্পানিগুলা থেকে তারা লুটপাট করে নিয়েছে। এই বীমা কোম্পানিগুলোর ব্যাপারে এবং মানুষ যারা এখানে অর্থ জমা রেখেছে সেগুলা পুনরুদ্ধারে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা। আমার উপজেলা সহ সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন যাদের টাকা বীমা কোম্পানিগুলো আত্মসাৎ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি তার প্রশ্নের জন্য। নিশ্চয়ই সংসদ সদস্য আপনার ধারণা আছে, মাননীয় সংসদ সদস্য আপনার ধারণা আছে যে এই যে সকল যে বীমা কোম্পানি এটার যে একটা হেড আছে তাকে ইডরা বলে, এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইডরার নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনার যেই অভিযোগ আপনি তুললেন, অলরেডি এর ভিতরেই চেয়ারম্যান এটি ইনভেস্টিগেশন করছে, এরকম যেগুলো কমপ্লেন হচ্ছে সবগুলো ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মাননীয় স্পিকার, বর্তমান সরকার যে সকল ব্যবস্থা গ্রহণ করতে চাইছে তার মধ্যে একটি হচ্ছে ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা। সরকার মাননীয় স্পিকার কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেস, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে একই সাথে কৃষক কার্ড, কৃষকের ডিজিটাল ডাটাবেস এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। মাননীয় স্পিকার, উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবেলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষিকে অবশ্যই যান্ত্রিকরণ করা হচ্ছে, যন্ত্রের ব্যবহার কৃষিতে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, GIS, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার এবং সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনার অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করে উৎপাদন যে খরচ সেটি কমানো এবং কৃষকের আয় বৃদ্ধি করা অন্যতম একটি লক্ষ্য আমাদের। সুষম, নিরাপদ ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে যথোপযুক্ত প্রণোদনার মাধ্যমে কৃষি খাতকে পুনর্বাসন এবং বিকশিত করারও পরিকল্পনা রয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, দেশের কোন এলাকায় কোন সময় কোন ফসল ভালো হবে, কি পরিমাণ সার লাগবে, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান করা হচ্ছে এবং এটিকে আরও অর্গানাইজ করা হবে কৃষক কার্ডের মাধ্যমে। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে। সরকারের উপরোক্ত পদক্ষেপ গ্রহণের ফলে মাননীয় স্পিকার, কৃষি আরও উৎপাদনশীল, লাভজনক, রপ্তানিমুখী এবং টেকসই খাতে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে, যা আধুনিক অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। পরিচালিত কার্যক্রমে শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। কারণগুলি নিম্নরূপ, যেমন বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো। এরপরে কিছু কোম্পানির IPO ও বন্ড ইস্যুতে বিভিন্ন রকম অনিয়ম। এরপর নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সময় মতন ব্যবস্থা গ্রহণ না করা। এরপরে কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজার আস্থার সংকট। এরপর নীতিগত অসঙ্গতি এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা। এরপর পুঁজিবাজার বান্ধব কর নীতির অভাব। মাননীয় স্পিকার, ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দর্শক, এই সংসদের একেবারে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য কিন্তু এই হান্নান মাসুদি। তবে তার ভাষা ব্যবহার এমনকি তার সাহসিকতা দেখে কিন্তু দর্শক বোঝা যায় যে সেই একেবারে কিন্তু সকলকে কিন্তু পিচ করে দিবে দর্শক, সততার দিক থেকে এমনকি সংসদ থেকে এই উচ্চ গলায় কিছু আদায় করে আনার দিক থেকে।
হ্যাঁ দর্শক শ্রোতা, এই হান্নান মাসুদ কিন্তু যতবারই কিন্তু সংসদে কথা বলেছেন কাউকেই কিন্তু ভয় পেয়ে কথা বলেননি। এমনকি তার যে দর্শক পয়েন্টগুলি সংসদে উপস্থাপন করেছে দর্শক, সেগুলো কিন্তু একটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সরকার দলের যে এমপি মন্ত্রীরা রয়েছে তাদের সকলের কাছ থেকেই কিন্তু দর্শক এই যত কিছু আদায় করার দরকার হয় সকল কিছুই কিন্তু নিজ যোগ্যতায় কিন্তু আদায় করে নেন এই হান্নান মাসুদ। দর্শক শ্রোতা, যেটা কিন্তু আপনারা বিস্তারিত কিন্তু তথ্যগুলি আপনারা ভিডিওতেই কিন্তু দেখতে পেয়েছেন। আর এগুলো দেখার পর দর্শক হান্নান মাসুদ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং সংসদের আজকের পরিস্থিতির জন্য দর্শক দায়ীকে সেটাও কিন্তু লিখে যাবেন। দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। তবে দর্শক তার আগে আপনাদের ছোট্ট একটি কথা, এতক্ষণ ধরে যত ভিডিও ফুটেজ এবং তথ্য আদি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই, কেউ ভুল বুঝে বিভ্রান্ত হবেন না দর্শক। কথা হাফেজ, সকলে অনেক ভালো থাকবেন।